শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের লাইভ শুরু করছি। আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে বয়ঃসন্ধিকালে পিতামাতার সাথে সন্তানের দূরত্ব তৈরি হওয়ার কারণ এবং করণীয়। আমার আসলে বলতে খুব ভালো লাগছে যে আজকে আমাদের যে বিষয়টা সেই বিষয়টা আমাদেরকে দিয়েছেন আমাদেরই একজন সদস্য। ও হচ্ছে পড়াশোনা করছে, ওর অ্যাডোলেসেন্স পার করছে এবং ওর জায়গা থেকে, ওর নাম হচ্ছে রিকি, ও বলেছে যেন আমরা ওর নামটাকে জানাই সবাইকে। ও ওর জায়গা থেকে, ওর আন্ডারস্ট্যান্ডিং থেকে ওর মনে হয়েছে যে আমাদের এই বিষয়টা নিয়ে আসলে একটু আলোচনা করা দরকার। আমরা এর আগে এই বিষয়টাকে নিয়ে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে আলোচনা করেছিলাম। তো ওর একটা রিকোয়েস্ট ছিল হচ্ছে যে আমরা যেন এই বিষয়টা নিয়ে আরও একটু কথা বলি এবং এক্ষেত্রে যেই দ্বন্দ্বটা তৈরি হয় বা যেই দূরত্বটা তৈরি হয় সেই দূরত্বটা যেন না থাকে, সেটার জন্য যারা সন্তান আছেন তাদের দিক থেকে করণীয় কি এবং যারা অভিভাবক আছেন তাদের দিক থেকে করণীয় কি, সেই বিষয়টা নিয়ে যেন আমরা আবার একটু কথা বলি। তো আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি রিকিকে। রিকি, তুমি আমাদেরকে কন্টেন্টটা দিয়েছো এবং আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। তো আমরা আসলে যদি আলোচনা করতে যাই তাহলে যেটা শুরুতেই দরকার সেটা হচ্ছে যে বয়ঃসন্ধিকালে আসলে কি ধরনের নিডগুলি তৈরি হয়, সেই নিডগুলিকে কেন্দ্র করে আসলে বাবা মা এবং সন্তানদের মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছে সেই দূরত্বটা তৈরি হয়। তো আমরা যদি একটু সেই নিডটাকে নিয়ে যদি আমরা একটু ফোকাস করতে পারি, শান্তা এবং বুশরা, আমরা তারপরে হচ্ছে যাচ্ছি যে দূরত্বটা কি কারণে তৈরি হচ্ছে এবং আমাদের জায়গা থেকে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব বা আলোচনার চেষ্টা করব এবং সেটার ক্ষেত্রে কি করা যেতে পারে সেটা। তো কি ধরনের নিড তৈরি হয় আসলে অ্যাডোলেসেন্সে গিয়ে? বয়ঃসন্ধিকাল আমরা যেটা আপনি বলেছেন, আসলে আমরা অনেকগুলো আলোচনা করেছিলাম। তো যে জায়গাটা হচ্ছে, এটা তো একটা শিশুকাল থেকে সে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে। এই সময়টাতে মানুষের ফিজিক্যাল যেরকম চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে মানসিক অনেক চেঞ্জও হয়। তো এই জায়গায় তাদের চাহিদাগুলা চেঞ্জ হয়। এমন আসলে প্রত্যেকটা মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত প্রত্যেকটা এজেরই নির্দিষ্ট কিছু চাহিদা কিন্তু থাকে। মানসিক চাহিদার কথা আমরা বলছি। তো মানসিক চাহিদা থাকে, ঠিক সেই চাহিদাগুলা সে চায় তার অপোজিট যারা থাকেন, হয়তো বা কোনো রিলেটেড যারা থাকেন তাদের কাছ থেকে সেগুলো পূরণ করা। তো এই সময়টাতে প্রথমত যদি আমি বলি যে এই সময়ে তার যেমন সোশ্যাল কিছু চেঞ্জ হয় বা সোশ্যাল কিছু নিড তৈরি হয়, সে এই সময়টাতে চায় পরিবারের বাইরেও অন্যদের সাথে ইন্টারেকশনে যেতে। এই সময়টাতে সে আত্মনির্ভরশীল হতে চায়, যার কারণে কিছুটা চায় সে ডিসিশন নিতে। এবং এই জায়গা থেকে তার কগনিটিভ চেঞ্জটা এইভাবেই বোঝা যায় যে তার চিন্তা শক্তিটা কাজ করে, ছোট ছোট পরিকল্পনা সে নিজের জন্য তৈরি করে বা পরিবারের জন্য সে তৈরি করতে চায়, বা কোনো পরিবারের সিদ্ধান্তগুলোতে সিদ্ধান্ত নিতে চায়। তার যে জায়গা ফিজিক্যাল চেঞ্জটা তো হয়ই, আর এই ফিজিক্যাল চেঞ্জের সাথে সাথে সে কিন্তু চায় যে মানে তার ভেতরকার অন্ততপক্ষে, সে হয়তো এখন বলতে পারছে না, কিন্তু এই চাহিদাটা হয়তো থাকে যে আমার আশেপাশের পরিবেশটা যাতে এতটা কমফোর্টেবল হয় যাতে আমি আমার মতো করে বেড়ে উঠতে পারি। আমার যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলা যাতে মানে যদিও এটার কিছু অস্বস্তি ভাব প্রত্যেকের মধ্যেই থাকে, তারপরে একটা পারিবারিক একটা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট চাই, বা পারিবারিক বা আশেপাশের মানুষের সেই জায়গাটা হয়। এছাড়া এই সময়টাতে তার যৌন যে পরিবর্তনটা হচ্ছে সেই জায়গাটাও হয়। এবং এই সময়টাতে তার যেহেতু এই সম্পর্কে ধারণা থাকে না, স্পষ্ট ধারণা থাকে না, সে কারণে কিন্তু সে বুঝে না যে এই জিনিসগুলা সে কার কাছ থেকে জানবে। সো এই বিষয়েও তার কিছু কিউরিওসিটি যেমন হয়, কিছু কনফিউশনও তৈরি হয়। তো এই সময় তার আসলে চাহিদাটা থাকে আসলে এই বিষয়টার পেছনে যে আবেগীয় বিষয়গুলো আছে, এই আবেগীয় বিষয়গুলা সে বুঝতে চায় এবং সে আসলে হেল্প চায় এই ক্ষেত্রে, যে
যেহেতু সে একটা নতুন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, সে জানে না ওই যে পরিবর্তনের যে পথটা, সেই পথটা কেমন হবে সে জানে না। সে এটা জানে যে বড়রা এই একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সে কিন্তু আসলে বড়দের কাছ থেকে এক ধরনের সাপোর্ট আশা করে, এক ধরনের গাইডেন্স আশা করে যে এই যখন কোনো কনফিউশন হচ্ছে সেই কনফিউশনটাকে সে কিভাবে দূর করতে পারে, তারপরে যখন তার কোনো অসুবিধা হচ্ছে অসুবিধাটাকে কিভাবে দূর করা যেতে পারে। প্লাস আরেকটা জায়গা হচ্ছে যে কি কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার যাতে হচ্ছে সে একটা কমফোর্টেবল অবস্থায় থাকে এবং একটা সিকিউর অবস্থায় থাকে, সেই জায়গাটাই আসলে সাপোর্টটা চায় সে। এখানে শান্তার আপা প্রায় সব মোটামুটি কভার হয়েছে। তারপরে একটা জায়গায় আমি বলি যে ওই সময় নিজের বডির একটা চেঞ্জ আসে, তো তখন নানা রকমের জানা অজানা কিছু ইনফরমেশন সে কিন্তু জানতে চায়, এবং বডি নিয়ে সে কিন্তু একটু মানে কি বলে নিজের সাথে এবং বডির সাথে একটা আবিষ্কার আছে, যে সেই আবিষ্কারের নতুন যে চেঞ্জটা হয় এটা সম্পর্কে তার নিজেকে স্পেস দেওয়ার একটা বিষয় থাকে, যে নিজের মধ্যে তৈরি হয় যে আমার এরকম হচ্ছে কেন বডিটা, বা এটার ফলে কি হচ্ছে। তখন কিন্তু সে নিজেকে একটু লুকিয়ে ফেলে মানে কি একা থাকতে পছন্দ করে আসলে, আর সবার মাঝখানে যেতে চায় না, একটু শাই ফিল করে। হ্যাঁ, সেটা কখনো সে নিজেকে বুঝতে চায়, আবার কখনো দেখা যায় সে অবজার্ভ করতে থাকে যে আসলে এই ক্ষেত্রে কিভাবে রেসপন্স করা দরকার সেটা বোঝা থাকে। এবং এই যে চেঞ্জটা, এটা কিন্তু মাঝে মাঝে ফ্যান্টাসি তৈরি হয় তার মধ্যে, আবার মাঝে মাঝে কিন্তু ভয়ও তৈরি করে। এই জায়গাগুলো আমরা আসলে মানে ওই সময় বাচ্চাদের এই হেল্পটা দরকার। আরেকটা বিষয় মনে হয় যে তাদের কিন্তু খুব ভীষণভাবে একটা অ্যাট্রাকশন ফিল করে বিপরীত লিঙ্গের প্রতি, এবং তারা ওই সময় খেয়াল করেছে যে অ্যাডোলেসেন্স বয়সে ছেলে আর মেয়ে যেদিকে ছেলেরা থাকে বা মেয়েরা থাকে সেদিকে একটু যাওয়ার আগ্রহ থাকে, এবং একটু নিজেকে আয়নায় দেখতে খুব বেশি পছন্দ করে এবং বিভিন্নভাবে সে তাকে বিভিন্ন সাজিয়ে নিজেকে দেখার চেষ্টা করে। তো এই যে সময়গুলো আমাদের মানে অভিভাবকের এই সাপোর্টটা আর কি, আমরা তখন বলতে থাকি যে কেন সে একা বসে থাকে, বা তুমি কেন বাইর হও না, বা কেন সবার সামনে তুমি আসছো না। তো ওই সময়টা তাদের একটা কোশ্চেনে থাকে যে এটা কেন তারা বোঝে না। হ্যাঁ, তো এই বোঝে না জায়গাটাই আসলে মেইনলি দ্বন্দ্বটা, যে তারাও তো এই জায়গা দিয়ে গিয়েছে, কিন্তু আজকে কেন এই জায়গায় এসে তারা কেন বুঝতে চাইছে না। হ্যাঁ, আরেকটা বড় জায়গা আমার কাছে যেটা মনে হয় যে কাজ করে সেটা হচ্ছে যে এই সময়টাই কিন্তু একটা রেস্ট্রিকশনের শুরু হয়, যেটা হয়তো বা তার আগে ছিল না, কিন্তু এই সময়টায় তার একটা রেস্ট্রিকশন শুরু হয়। তো সেই রেস্ট্রিকশনটার সাথে কোপ করতে না পারাটা, বা সেখানে তাদের যে একটা দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বটা নিয়ে তাদের মধ্যে দেখা যায় যে একটা বাকবিতণ্ডা কখনো কখনো হয়, কখনো কখনো হয়তো বা কিছু বলতে পারছে না কিন্তু খুবই মন খারাপ করে আছে, কখনো হয়তো বা দেখা যায় যে একদম এক্সট্রিম লেভেলে হয়তো একটা খারাপ অবস্থা তৈরি হচ্ছে। তো সেই জায়গাটা দেখা যায় যে এই যে দ্বন্দ্ব যেটা আসছিল, যে ভিতরে তাদের মধ্যে বাবা মা এবং বাচ্চাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বটাই আসলে এটা একটা বড় ধরনের ভূমিকা রাখে। এমন একটা তাদের কিন্তু এই সময় ইমোশনটা অনেক তীব্র মাত্রায় কাজ করে, যেহেতু তাদের শারীরিক পরিবর্তনগুলোর সাথে হরমোনাল চেঞ্জের একটা ব্যাপার আছে, সেই কারণে কিন্তু অল্পতেই হয়তো বা জেদ হয়ে যাচ্ছে, রাগটা এত তীব্র মাত্রায় উঠে যাচ্ছে, বা মন খারাপটা হঠাৎ করে অনেক বেশি মন খারাপ করে ফেলছে, হয়তো মানে স্বাভাবিক অবস্থায় এটা করার কথা না তার কাছ থেকে। তো এই সময়টাতে কিন্তু সে চায় চারপাশে মানুষ তার এই অনুভূতিগুলোকে অন্তত বুঝুক, কারণ সে সেই সময় কিন্তু ওই তীব্র মাত্রায় সেই ইমোশন গুলা ফিল করছে, ওই ফিলিং গুলা সে ফিল করছে। তো সে চায় যে মানে
মানে অন্যরা যখন বলে যে এটা তো এত কষ্ট পাওয়ার কি হলো, এটা তো এত রাগ হওয়ার কি হ্যাঁ, কি এত হলো, simple বিষয় নিয়ে কেন এত কান্না কেন করছো, হুম। তো তখন কিন্তু সে ওই জিনিসটা মিস করে। তার মানে সে অপোজিট সাইড থেকে চায় যে তার তাকে একটু বুঝুক, তার অনুভূতিটাকে বুঝুক, সহমর্মিতার যে ব্যাপারটা সেই জায়গাটা যেন থাকে আর কি। আমার কাছে একজন গার্ডিয়ান এসেছিলেন, উনি ওনার অ্যাডোলেসেন্ট মেয়ে নিয়ে আসলেন। হ্যাঁ, মেয়েটা হচ্ছে, ওকে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার পড়াশোনা বা রেজাল্টের কি অবস্থা, বললো যে হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, এবং যেটা ওর গার্ডিয়ানের কাছ থেকেও জানলাম যে না, পড়াশোনায় সে বেশ ভালো। হ্যাঁ, কারণ সে একটা বেশ নাম করা একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এবং ক্লাস 7-এ পড়ে। তো সে যদি ওটাকে মিট করতে না পারতো তাহলে সে তো সেখানে পড়তে পারতো না। এটা তো ওর যে ইদানিং কি সমস্যা হচ্ছে, মাও ভীষণ রকম বিপর্যস্ত, মেয়েও ভীষণ রকম বিপর্যস্ত, এবং ওর কি সমস্যা হচ্ছে, ইদানিং সে কোপ করতে পারছে না, তার ভীষণ রকম মেজাজ খারাপ হচ্ছে। কি কোন জায়গা থেকে মেজাজ খারাপ হচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে আসলে তাকে মা বুঝতে পারছে না। এবং সে যখন কোনো কথা বলতে যায়, বাবা মা দুজনেই তার কথাটাকে শুনছে না, গুরুত্ব দিচ্ছে না। মা হয়তো বা প্রথমে মায়ের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে, মা যখন বাবাকে বলছে তখন দেখা যাচ্ছে যে বাবাও মায়ের সাথে যোগ দিচ্ছে, ও তখন হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। এবং ও যেটা বলছিল যে আমার খুব অসহায় লাগে, এই অসহায় লাগে বলে সে কান্না শুরু করলো মায়ের সামনেই। কিন্তু হ্যাঁ, তো কি কারণে অসহায় লাগে যখন আমি জিজ্ঞেস করলাম, তখন বললো যে আমার শুধু মনে হয় যে আমাকে তো কেউ বোঝে না। হ্যাঁ, আর হচ্ছে যে যখন মা রেগে যাচ্ছে সেই সময়টায় বাবা আমাকে যদি একটু বুঝতো, আমার সেটা হেল্প হতো, হয়তো মাকে বুঝাতে পারতো, আমাকে বুঝাতে পারতো। কিন্তু বাবাও সেই ক্ষেত্রে যেটা করছে যে মা যেটা বলছে বাবাও সেটাই করছে। মা যদি বাবাও আমাকে, দুইজন মিলে তখন আমাকে হ্যাঁ, এই যে ব্যাপারটা যে আসলে ও কিছু একটা বলতে চাইছে এবং সেই কথাটা ও চায় যে শুনুক, তারা শুনছে না। হ্যাঁ, কারণ হচ্ছে মাকে যখন বললাম যে আপনি কি চিন্তা থেকে, ও আসলে আপনাকে শুনতে চাইছে যে আপনি শোনেন, তো কি চিন্তা থেকে শুনছেন না, ও যেটা বলবে সেটা তো আমি জানি, এবং ওর যেটা ভালো হবে সেটাই তো আমি করব। তাহলে ও আমি যখন বলছি তখন সে যেভাবে রিয়েক্ট করে সেটা আমার ভালো লাগে না। যেটা হচ্ছে যে আসলে দুইজনই কিন্তু দুইজনের জায়গা থেকে একটা ক্রাইসিসের মধ্যে। আর কি কারণে মনে হচ্ছে যে বেয়াদবি করছে, তার মনে হচ্ছে বেয়াদবি করছে এবং মেয়ে কথা শুনছে না। কোন জায়গা থেকে? সেটা হচ্ছে যে মেয়ে যেভাবে কথা বলছে, সে বেশ অ্যাগ্রেসিভ মুডে কথা বলছে, তখন তার কাছে খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে মেয়ে বড় করলাম। আমি তখন সে বলতে লাগলো যে আপা আমি একটা কম্বাইন্ড একটা জয়েন্ট ফ্যামিলিতে আমি ওদেরকে বড় করছি, আমার খুব আগলায় আগলায় রাখতে হয়েছে। আমার হাজবেন্ডও আমাকে বারবার করে, মেয়ে যখন কোনো কিছু নিয়ে দুষ্টুমি করতো, মেয়ে যখন তাদের কথা কোনো কিছুতে করে কিছু একটা ধরতে গেল, ছোট বাচ্চা হয়তো পড়ে গেল, এটা নিয়ে তখন আমাকে কথা শুনতে হতো। ইভেন হাজবেন্ড এসেও বলতো যে তুমি দেখে রাখতে পারো না। এই যে জায়গায় যে আমি ওকে প্রোটেক্ট করতে গেছি, প্রোটেক্ট করতে গিয়ে ওকে যখন আমি থামাতে গেছি, সেটাকে ও পজিটিভলি নেয় নাই, ও আসলে রিঅ্যাক্ট করেছে। তো উনি চেয়েছেন প্রোটেক্ট করতে, কিন্তু মেয়ে কিন্তু আসলে তখন প্রোটেকশনের জায়গাটা বোঝে না। ওই যে একটা দ্বন্দ্ব, 3.5 বছর 4 বছর বয়সে ওর যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল যে মা আমাকে শুধু রেস্ট্রিক্ট করে, মা আমাকে শুধু কন্ট্রোল করে, ও কিন্তু জানে না যে কেন আসলে করছে। ওইখান থেকে মায়ের প্রতি ওর একটা খারাপ লাগা, মায়ের প্রতি ওর ওই সাপোর্টটা না পাওয়ার একটা ফিলিং, একটা অসহায় বোধ, এখন সেটা একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে। এখন কথা বললেই যেটা হয় যে মাও খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়, মেয়েও খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং দুজনের মধ্যে বেশ একটা দ্বন্দ্ব চলতে থাকে। এই সময়টা আসলে কিন্তু প্যারেন্টসদের সাথে বাচ্চাদের এই একটা দূরত্ব কিন্তু তৈরি হয় এইসব কারণেই। এবং দূরত্বটা হচ্ছে যে কিছুটা দুই পক্ষকে একটু বোঝার জায়গাটা, যে কোথাও যেন কেউ কাউকে আমরা বুঝতে পারছি না, এই জায়গা থেকে
কিন্তু আরেকটা ব্যাপার হয় এই সময়টাতে, তখন কিন্তু বাইরের প্রতি আকর্ষণটা বাড়ে, পিরিয়ডের প্রতি আকর্ষণটা বাড়ে, মনে হয় যে তারা আমাকে যা বলছে সেটা বুঝি সেটা ভালো। ঠিক আছে। এবং যেহেতু সেই সময় আলোচনাগুলো হয় বন্ধুদের সাথে, ফ্যামিলি রিলেটেড হোক, আদার্স ইস্যুতেও তো আলোচনা হয়, তখন কিন্তু এরা কম্পেয়ার করা শুরু করে যে আমার ফ্যামিলিতে মানে তো ওর বাবা মা বোধহয় এরকম, আমার বাবা মা এরকম না। সো এইগুলা নিয়েও তারা একটা চিন্তায় থাকে। এবং একই জিনিসটা কিন্তু প্যারেন্টস যে কম্পেয়ার করা শুরু করেন সন্তানদের, ও তো কথা শুনছে কিন্তু তুমি শুনছো না, তোমার বয়সেই তো। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু ওদের দ্বন্দ্বগুলাকে বাড়াচ্ছে। হ্যাঁ, এটাতে তো কিন্তু পিতামাতা মানে প্যারেন্টসদের কাছ থেকে কিন্তু সন্তানের একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ভালো একটা রকমের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ একজন একজনকে আমরা আসলে বুঝছি না। আমি আমার মতো করে বুঝছি, আর বাচ্চা বাচ্চার মতো করে বুঝছে, এবং আমি যে ইনফরমেশন দিচ্ছি ওই ইনফরমেশনটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি না। যে এটা একটা বুঝবে। বড় জায়গা, ইনফরমেশন ক্লিয়ার করে না। আমরা আসলে কখনোই কিন্তু বাচ্চাদেরকে যখন ইনফরমেশন দেই, কখনোই আমি না করছি কি কারণে না করছি, বা এটা সেটা করতে বলছি বলি। কি কারণে আমি করতে বলছি, এটা সুবিধাটা কি, সে কেন করবে, এই জায়গাগুলি কিন্তু আসলে কখনোই তাদেরকে ব্যাখ্যা করি না। এই মায়ের মতোই কিন্তু আমরা বলি যে আমি তোর ভালোর জন্যই করছি। এখন বাচ্চা আসলে বুঝতে পারছে না, সে তো বুঝতে চাইছে, হেল্প চাইছে, সেই জায়গাটায় আমরা হেল্প করছি না। এই জন্যই দরকার আসলে কানেক্টেড হওয়া, বাচ্চার সাথে প্যারেন্টসের কানেকশন, প্যারেন্টসের সাথেও একইভাবে। কি কারণে মানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে তুমি তোমার মতো করে তুমি আমার সাথে সবকিছু বলতে পারো, Share এই করতে পারো। ফিলিংটা যাতে হয়, মানে এটা মুখে বলা না, এটা এনভায়রনমেন্টটা এমন রাখা যাতে সে কানেক্টেড ফিল করে, এই জায়গাটা হওয়া। একই সাথে সে যে চিন্তা করছে, মানে সেই জায়গাটা এমন ভাবে বাচনিক অবাচনিক ভাবে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা যে তুমি চিন্তা করতে পারো। এবং এটা তোমার বড় হওয়ার একটা প্রক্রিয়ার অংশ। সো তুমি মানে সময় নাও, স্পেস নাও, মানে তুমি বেড়ে ওঠো, মানে তোমার ভাবে এইগুলা না আসলে মুখে বলা না, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা। এটা শুধু মুখে বলাটা অনেক সময় আসলে অনেক বেশি ইয়ে হয়। মুখে আমরা অনেক সময় বলি যে আমাকে তুমি বলবা সমস্যা কোথায়, এগুলি বলি, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু বরঞ্চ সে যখন সেই পরিস্থিতিটা তৈরি করছে বা সেখানে সে যখন ইয়েটা চাচ্ছে, সাপোর্টটা চাচ্ছে, সেটা কিন্তু আমরা করি না। আবার একটু আনকন্ডিশনাল এই সময়ে ভালোবাসাটা কিন্তু বাচ্চাদের দরকার পড়ে। যে মানে যা কিছু মানে আনকন্ডিশনাল বলতে এমন কোনো শুধুমাত্র তার কাজের জন্য তাকে প্রশংসা করলাম সেরকম যেন না হয়, তাকে অ্যাজ এ হোল, মানে সে আমার সন্তান হিসেবে তাকে তার অস্তিত্বর জায়গাগুলা খেয়াল করে করে তাকে একটু স্বীকৃতি দেয়া, তাহলে কিন্তু সে এই জায়গাগুলা বুঝতে পারে যে না, আমার সাথে আমার পরিবার আছে, আমাকে বুঝতে পারে, বুঝতেছে। জিনিস কি, ওই যে আমাদের অভিভাবকরা এখন এই একটা প্রচলিত ওয়ার্ড আছে যে জেনারেশন গ্যাপ। তো আপা এখনকার পোলাপান বুঝবেন না তো, যে এখনকার পোলাপান কত কি যে চায়, হ্যাঁ, এই কথাটা দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে। তখন হচ্ছে আমি কিন্তু আমার বাচ্চাকে তখন বুঝছি না, আমি আমার কাছ থেকে তাকে কিন্তু এই জেনারেশন গ্যাপ দিয়ে আমি দূরে সরাই দিচ্ছি, এবং বাচ্চাও বুঝতে যে হ্যাঁ আমার বাবা মা বুঝবে না, কারণ ওনারা তো অনেক আগেরকার দিনে। আর কিন্তু এই কথাটা দুই পক্ষই বলতে থাকে, জেনারেশন গ্যাপ, এই কথাটা আমি স্পষ্ট করে বলছিলাম যে আসলে আমি এই জেনারেশন গ্যাপ কথাটার সাথে ভীষণ ভাবে দ্বিমত পোষণ করি। এটা আসলে কমিউনিকেশন গ্যাপ, এবং এই কমিউনিকেশন গ্যাপ যে শুধুমাত্র এখন বা দুইটা বয়সের মধ্যে হচ্ছে তা না, আমাদের এই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু সবার সাথে সবার। আমরা কিন্তু আসলে নিজে যেভাবে ভাবছি, কি কারণে ভাবছি, কোথায় সেটার সুবিধা, কি সেটার অসুবিধা, সেটা নিয়ে কথা বলতে চাই না। আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমি মনে করছি যে ঠিক আছে, সুতরাং এটা ঠিক আছে, সেটা আরেকজনের জন্যও ঠিক আছে, সেইভাবে আমরা ধরে নেই।
একই সাথে আসলে ওদেরকেও একটু বুঝতে দেয়া যে ওরা অনেক কিছু করতে পারে। আসলে অনেক সময় হয় কি বাবা মা বাচ্চা হয়তো বা এই সময় একটু কিছুটা বড় হয়েছে, তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা কিছু কিছু হচ্ছে, কিন্তু তাকে আমরা দায়িত্বটা ছাড়ছি না, কোনো কিছুতে তাকে ছাড়ছি না। যার কারণে সে কিন্তু একটা কনফিউশন প্লাস সে একটা দ্বিধার মধ্যে থাকে, বা কনফিডেন্সের জায়গাটাও তার একটু কমে যায় যে আমি আসলে করতে পারবো না। তো ভালোবাসার প্রকাশ শুধুমাত্র এরকম যেন না হয় যে আমি আমার সন্তানকে সবকিছু করে দেয়া, হ্যাঁ, সেরকম যাতে না হয়, দায়িত্বগুলা দেওয়ার মাধ্যমেও কিন্তু সে এক ধরনের তার এটাও তার ডেভেলপমেন্টের একটা অংশ কিন্তু। আমি একটা বলি, এক্সাম্পল বলি। আজকে অ্যাডোলেসেন্স একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। সে বলছিল যে আমার আপু পড়াশোনায় মন বসে না, কিন্তু আমি যখন টিচারের কাছে বসি, হ্যাঁ, বা আমার ফ্রেন্ডসদের সাথে বসি, তখন আমি আমার পড়াটা দ্রুত হয় এবং মনোযোগ আসে। হ্যাঁ, তো আমি বুঝি না, কিন্তু আমি বাসায় যখন যাই, একই রুম, আমিও পড়তে চাই, কিন্তু আমার পড়তে ইচ্ছা করে না। তখন আমি বললাম, আচ্ছা তুমি একটু খেয়াল করো তো, যে তুমি ওখানে যখন বসো পড়তে, কেন তোমার মনোযোগ হয়, আর বাসায় যখন পড়ছো তখন কেন পড়তে ইচ্ছা করে না, পেছনে কি কারণ, মানে খুঁজে বের করো তো। তখন সে অনেকক্ষণ চিন্তা করে টরে বলল যে হ্যাঁ, এখানে যদি আম্মু বা আব্বু কেউ বসে থাকে তাহলে আমার পড়াটা হবে, হ্যাঁ, আমি মনোযোগ দিতে পারবো। তো তো এখন এই যে আনহেলদি একটা সিচুয়েশন, এখন বাবা মা তার কাছে কি বসে থাকবে? যে না, আগে তো বসে থাকতো, এখন বসে থাকে না কেন? এখন বসলে যদি বসায় রাখি, উনি আমার দিকে হয়তো বা তাকায় না, উনি একটা বই নিয়ে পড়তে থাকে বা কিছু, আমার দিকে অ্যাটেনশন থাকে না। তো এটা আমার ভালো লাগে না। তো কি মনে করছো, এটা কি হেলদি আনহেলদি? এটা আনহেলদি। হ্যাঁ, তাহলে আমি এটা কি করব? এই যে ছোটবেলা থেকে সে এভাবে তৈরি হয়েছে যে বসে থাকতো, হ্যাঁ পড়ো পড়ো, আমি তো আছি, কিন্তু এখন এই জায়গাটা সে মিস করে এবং সে চায়, এখন এটা বাবা মা দিতে চায় না। এই যে এই গ্যাপটা আমার কাছে যেটা মনে হয় যে এই যে দূরত্ব সৃষ্টি হওয়ার জায়গাটা, এটা আসলে আমাদের কিছুটা ধরে নেওয়ার জায়গা থেকেই হচ্ছে। যে বাচ্চারাও মনে করে যে বাবা মা তারা সিনিয়র হয়ে গেছে, সুতরাং তারা বুঝবে না আমাদের জায়গাটা, তারা ধরেই নিচ্ছে যে বাবা মা বুঝবে না, সুতরাং তারা বোঝানোর কোনো দায়িত্ব বোধ করে না, বোঝানোর জন্য কোনো ইনিশিয়েটিভ নেয় না। আর অভিভাবকরা যারা, তারাও মনে করেন যে না, বাচ্চারা ওরা ওদের মতো করেই চিন্তা করবে, ওরা বুঝবে না, সুতরাং তারাও সেখানে ধরে নেন যে যেহেতু বুঝবে না, সুতরাং শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই, বা হচ্ছে যে ওরা ছোট, ওরা আসলে বোঝার ক্ষমতা রাখে না। বড়রা আসলে বেশিরভাগ এইটাই চিন্তা করে যে ছোটদের আসলে বোঝার ক্ষমতা কম, সুতরাং শুধু শুধু সময় নষ্ট করে ওদেরকে বোঝাতে যাওয়ার দরকার নাই। এইটা হচ্ছে দূরত্ব তৈরির একটা বড় জায়গা, যেখানে আমরা ধরে নিচ্ছি, আসলে রিয়ালিটি সেরকম না, ধরে নিচ্ছি যে দূরত্ব অবধারিত, সুতরাং সেই দূরত্ব চলবে এবং চলুক, আমরা সেখানে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছি না। তো এটা হচ্ছে মূল জায়গা, যার জন্য আমরা কোনো সমস্যা হলে সেই সমস্যাটাকে উভয় পক্ষকে জানানো, তাদের সাথে উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে সমস্যাটা কি সমাধান হতে পারে সেটা নিয়ে কাজ করার জায়গাটাই আমরা আসলে চিন্তাই করি না। এবং এক পক্ষ আর এক পক্ষকে ব্লেম করে ওই অবস্থাটার মধ্যেই থাকছি এবং সেটার সমাধান আসছে না। ব্লেমিংটা হচ্ছে আমরা সেই আগে থেকেই, ছোটরা বড়দেরকে ব্লেম করবে, বড়রা ছোটদেরকে ব্লেম করবে, বড়দের ক্ষমতা একটু ছোটদের তুলনায় বেশি, সুতরাং বড়রা জোরে সোরে কমপ্লেইন করবে এবং তারা প্রকাশ করবে, ছোটদের ক্ষমতাটা বেশিরভাগ ক্ষেত্রে একটু কম থাকে, সুতরাং তারা মনে মনে ব্লেম করবে কিন্তু বলবে না, বিরক্ত হবে। এই অবস্থাটাই আসলে চলে আসছে। তো এই জায়গাটা থেকে আমরা যদি বলি যে যদি বের হয়ে আসতে চাই, আসলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এবার যদি আমরা শান্তা সেই দিকে যাই, যে আমরা তাহলে যদি এক কথায় যদি এটাই বলি যে আসলে কমিউনিকেশন গ্যাপ এবং ধরে নেওয়া যে এটার কোনো সমাধান হবে না, তাহলে সেই এক কথায় আবার উত্তরটা যদি পেতে যাই, যেটার ক্ষেত্রে করণীয় কি, এক কথায় গেলে আমরা এটাই বলতে পারি যে
ধরে না নেওয়া। আসলে প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে যদি আমরা চাই। সেই ক্ষেত্রে সমাধানটার জন্য আসলে উভয় পক্ষের কাছে উভয় পক্ষ এই বিষয়টাকে উপস্থাপন করা, আলোচনার সুযোগ সৃষ্টি করা এবং সেইখান থেকে একটা সমাধানের একটা পদক্ষেপ খুঁজে নেওয়া এবং বিশ্বাস রাখা। আসলে ছোটরাও বড়দের প্রতি বিশ্বাস রাখবে যে হ্যাঁ বড়রা আমাদের এই কথাটাকে শুনবে, তারা তাদের বোঝার চেষ্টা করবে, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওই দায়িত্বটা তারা নেবে। এবং বড়দের এই ক্ষেত্রে আসলে দায়িত্বটা একটু বেশি। বড়রা আসলে তাদের কথাটাকে অ্যাকসেপ্ট করবে, তাদের ওই অ্যাটিটিউডটাকে, তারা যে জানতে চায়, বুঝতে চায়, নিজের সমস্যাটা নিয়ে কথা বলতে চায়, সেই অ্যাটিটিউডটাকে আসলে এনকারেজ করবে এবং অ্যাপ্রিসিয়েট করবে। তাদের ওই কি বলবো ইনিশিয়েটিভটাকে তারা অ্যাকসেপ্ট করবে, সেটাকে নিয়ে আলোচনা করবে এবং একটা সমাধানের তারা ধরে নেবে না যে আমরা যেটা বলছি সেটাই তাদের জন্য সর্বোচ্চ ভালো পথ। কারণ ছোটরাও কিন্তু আসলে ওরা একটা ডেভেলপড ইনফরমেশনের মধ্যে দিয়ে বড় হচ্ছে, ওরা অনেক ধরনের রিসোর্স কিন্তু জানে, ব্যবহার করে। সুতরাং ওদের থাকতে পারে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে, যেটা হয়তো আমাদেরকে বড়দেরকেও এক ধরনের হেল্প করতে পারে যে কোনো একটা সমস্যার সমাধানে কিভাবে ওদের ইনফরমেশনটা আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, ওই বাচ্চাটা আসলে মানে লিমিটেশনটা দেখা, তার যে লিমিটেশন কতটুকু আছে, তারও লিমিটেশন থাকতে পারে, তারও একটা কাজের প্রতি আগ্রহ থাকতে পারে, বা তার খারাপ লাগতে পারে, কেন খারাপ লাগছে, কেন তার এখন করতে মন চাইছে না, বা কেন খেতে চাইছে না, বা কেন ঘুমাইতে চাইছে না। হ্যাঁ, এই এই জায়গাগুলো একটু খেয়াল করা যে হ্যাঁ আমি বলছি তার মানে তোমাকে এখন ঘুমাইতে হবে, কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে শিখে এসেছি সকালবেলা উঠতে হয় ঘুম থেকে, হ্যাঁ, এবং উঠে পড়তে বসতে হয়। কিন্তু এখনকার বাচ্চাকে যদি আমি বলি ওরা রাতে পড়তে পছন্দ করে, ওদের কাছে ব্যাখ্যা হচ্ছে যে আপা রাতের বেলা খুব নীরব থাকে, পড়াশোনায় মনোযোগ বসে। হ্যাঁ, এটা যেমন ঠিক, আবার সেই ক্ষেত্রে আমি এই জায়গাটা একটুখানি অন্য মত পোষণ করি। সেটা হচ্ছে যে রাত জেগে পড়াটা এবং রাতের ঘুমের প্রয়োজনীয়তাটারও কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, ব্যাখ্যা করা। কারণ রাত যারা জাগে তাদের কিন্তু আসলে কি হচ্ছে যে ঘুমটা ঠিক হচ্ছে না, তাদের হচ্ছে ঘুমের সাইকেলটা নষ্ট হচ্ছে। এবং ঘুমের সাইকেলটা নষ্ট হলে কিন্তু সেটা শুধুমাত্র এটা অভ্যাসের ব্যাপার না বা এটা পড়াশোনার ব্যাপার না, এটা কিন্তু তার ফিজিওলজিক্যাল ব্যাপার, ইম্প্যাক্ট পড়ার একটা ব্যাপার আছে। সুতরাং এই জায়গাটায় তারা যেমন মনে করে যে হ্যাঁ ওই সময়টা হলে নীরব থাকে, তাহলে আমি পড়াশোনা করতে পারছি, তাহলে এই নীরবতাটা যেহেতু আমার দরকার, আমি নীরবতাটাকে আসলে হেলদি ওয়েতে কিভাবে ম্যানেজ করতে পারি, কতটুকু সময় আমি রাত জেগে পড়বো যেটা আমার শরীরের জন্য হেলদি, সেই জায়গাটাও কিন্তু একটু কোপ আপ করার ব্যাপার আছে। কথা হচ্ছে কি আলোচনা করা, ব্যাখ্যাটা জেনে নেওয়া এবং তার কাছ থেকে মানে বাচ্চার কাছ থেকে ওপিনিয়ন জানতে চাওয়া যে হ্যাঁ এটাকে কিভাবে করা যায় এবং তুমি এটা করতে চাইছো, এটাতে মানে পজিটিভ দিকটা কি আছে, বা আমি যে বলছি এটাতে পজিটিভ কি কারণে চাই আমি এটা, এবং সে চাওয়াটা রিজিড না থাকা। যদি নেগোসিয়েশনের একটা জায়গা তৈরি হয় এবং সেখানে যদি আনহেলদি কিছু না ঘটে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করার একটা মানসিকতা রাখা, সেটা ছোটরাই হোক বা বড়রাই হোক। এর মাধ্যমে কিন্তু তার প্রতি তার ভালোবাসাও শো করছে, দুই পক্ষেরই ভালোবাসাটাও শো করছে। আবার দেখেন এইভাবে যে ওকে সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা দিচ্ছে, এর মাধ্যমে তার কিন্তু ও পাওয়ারফুল ফিল করছে। তারপর বাবা মাও কিন্তু এক সেন্সে বাচ্চাকে যে এই বয়সী বাচ্চাটাকে হ্যান্ডেল করতে পারছেন উনিও পজিটিভলি, সেটাতে উনিও কিন্তু পাওয়ার ফিল করছেন, যেটা রেসপন্সিবিলিটি শেয়ার হচ্ছে, কারোর জন্যই এটা বার্ডেন না। তো যেটা কিনা এই সময়ের জন্য খুব বেশি দরকার। বাউন্ডারি দরকার আছে, কিন্তু বাউন্ডারিটার জায়গায় তার সাথে এইগুলা যে আলোচনা করা, কি কারণে বলছি, কি কোন আচরণটা কনসিকুয়েন্স কি হচ্ছে, আমরা খুব বেশি না 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 এটা যায় একটু পরে বাবা মা কি কারণে হঠাৎ করে তাদেরকে ছাড়তে যাচ্ছে না, তাদেরকে কোনো ক্ষমতা দিতে চাচ্ছেন না, তাদের শঙ্কাটা কোথায়,
মানে তাদের ভালোবাসাটা কোথায় এবং তাদের সংখ্যাটা কোথায়, একটু যাতে একটু আমরাও চিন্তা করি যে বাবা মা বলছে এটা কোন জায়গা থেকে বলছে, সে কি আমাকে ভালোবাসে না এই কারণে বলছে, না সে কোনো সংখ্যা ফিল করছে, মানে কারণটা বোঝা, হুম, ইন্টেনশনটা বোঝা। এবং সেই ইন্টেনশন নিয়ে কিন্তু কথা বলা যেতে পারে যে তুমি মানে ক্লিয়ার করা যেতে পারে যে বাবা মা কি কারণে এই কাজটা করছেন এবং সন্তান কি কারণে সেটাকে পছন্দ করছে না। তো এই জায়গাগুলা কথা বলার মাধ্যমে কিন্তু অনেকটা দ্বন্দ্বটা কমে আসে এবং নিজের জায়গা থেকেও সন্তানরাও কিন্তু এক ধরনের কনফিডেন্স পায়, যেটা কিনা এই বয়সের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে তার দক্ষতাটা তৈরি হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার একটা দক্ষতা তৈরি হচ্ছে, কিভাবে নেগোশিয়েট করা যায় অন্যদের সাথে, সেই নেগোসিয়েশনের একটা দক্ষতা তৈরি হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরেকজনের ইন্টেনশনটাকে বোঝা, সেটাও কিন্তু এক ধরনের দক্ষতা, যে মূল্যবোধটাও তৈরি হয়, মূল্যবোধটা তৈরি হচ্ছে। এবং এই সময় কিন্তু বাবা মা যেটা ভয়ে থাকে যে বাচ্চারা বাইরের বন্ধুদের সাথে মিশবে, বন্ধুদের দ্বারা প্রভাবিত হবে, এই যে কিছু বিষয় নিয়ে কিন্তু কনফ্লিক্টের শুরু হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমি যেটা বলি যে দুই পক্ষের কথা বলা, বন্ধুত্ব নিয়ে কি কারণে বাবা মা, আমি যে কথাটা আগেও বললাম যে সংখ্যা ফিল করছি, বন্ধুত্বের সাথে কি হইতে পারে, তাহলে এই রিস্কটা কেন চাই না বন্ধুত্বের ব্যাপারটা, হ্যাঁ কোন জায়গাটাতে ক্ষতি হতে পারে বলে আমি আশঙ্কা করছি। তো এই জায়গাগুলো নিয়ে কথা বলা যেতে পারে এবং দরকার পড়লে সেইটার জন্য দুই পক্ষই মানে সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য হয়তোবা যোগাযোগ করা দুই পক্ষের সাইড থেকে, বাবা মা যেমন সন্তান যেমন দুইজনই একটু তাদের কমিউনিকেশনটাকে করতে পারে। হ্যাঁ, আবার আমাদের যেটা হয় যে মাঝে মাঝে আমরা ওই যে বেশিরভাগ হতে দেখি যে এখন একটা বলছি, পরবর্তীতে এটা কি বলছি না, এটা তুমি করো না, এই যে ভেতরে কনসিস্টেন্সিটা না থাকে, মানে একটা কি বলে এটাকে, একটা মানে ক্লিয়ার ইনফরমেশন থাকা, আমি এখন যেটা বলছি এটা যেন, এই কথাটা যেন মানে কেন চেঞ্জ, যদি চেঞ্জ হয়ও তাহলে কেন আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি। এবং সিম্পল যদি বলি মোবাইল ব্যবহারটা নিয়ে, হ্যাঁ, যে মোবাইল এক সময় আমি দিচ্ছি, মোবাইলটা আরেক সময় আমি টেনে নিচ্ছি, এটা কেন, কিভাবে ইউজ করা এবং কি কি আমি ইউজ করতে পারি এবং কি এটার ফলাফল পজিটিভ আর নেগেটিভ কি হতে পারে, স্ট্রাকচারের মধ্যে থাকা। এবং এই ক্ষেত্রে আসলে অভিভাবকের যেটা দরকার যে একটা কনসিস্টেন্ট স্ট্রাকচার, যেটা আমি করতে পারি সেটাকে হেলদি ওয়েতে অ্যালাউ করা, যেটা মনে করছি যে করতে পারি না সেটাকে হেলদি ওয়েতে সেই জায়গাটা থেকে তাকে স্পষ্টভাবে বলে যে এই কারণে এটা আমি করতে দিতে চাই না, সেটাকে স্পষ্ট করে বলা এবং সেই বিষয়টাই কনসিস্টেন্ট থাকা। আসলে আর একটা জায়গা আমার এই কথাটা বলতে গিয়ে যেটা মনে হলো যে আমরা না অনেক করি, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করো না, এটা করো না, এটা বলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকরা আসলে বলি না কি করা যাবে। তো যেটা হয় যে যখন আমরা কোনো একটা কিছুতে রেস্ট্রিকশন টানছি, যখন আমরা বলছি যে এটা করা যাবে না, তখন দেখা যায় যে বাচ্চাদের মধ্যে এক ধরনের নেগেটিভ একটা অ্যাট্রাকশন তৈরি হয়। অনেক সময় তারা এই জায়গাটায় খারাপ ফিল করে এবং হয়তো জেদে পরিণত হয় সেই সময়টায়। বরঞ্চ সেই জায়গাটায় যদি ঠিক কি করবে সে, ইনস্টেড এই যে না করছি আমি, যে কাজটা করতে আমি নিষেধ করছি, সেটা কি কারণে না করছি এবং ওটার পরিবর্তে আসলে কি করতে পারে সে, সেই জায়গাটাকে যদি একটা গাইডেন্স হিসেবে আনা যায় সামনে, সেটা কিন্তু হেল্প করতে পারে। একটা বাচ্চাকে গাইডেন্সটা দিচ্ছে, তাকে হেল্প করছে যে সে আসলে এই যেটা না করছে সেটার বদলে সে কি করতে অ্যালাউড বা সে কি করতে পারে এবং এটার ইম্প্যাক্টটা কি, সে জায়গা থেকে সে নিজেকে তৈরি করতে পারে। তখন সে অ্যালাউড ফিল করে, তখন সে পারমিটেড ফিল করছে, সাপোর্টেড ফিল করছে। কারণ অনেক সময় বাচ্চারা ঠিক বোঝে না যে তার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা যখন পূরণ হচ্ছে না, সে কিভাবে সেই যে ইমোশনটা তৈরি হচ্ছে সেই ইমোশনটাকে সে কিভাবে টেক কেয়ার করবে বা সে ওটার পরিবর্তে কি করতে পারে, সেই জায়গাটা বোঝা তাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। আর একটা জায়গা হয় এই বয়সে যখন যাচ্ছে বাচ্চারা, তখন বাবা মায়ের একটা, বিশেষ করে এখনকার বাবা মা যারা একটু আগের তুলনায় আমি বলবো সচেতন, তারা যেটা করেন সেটা হচ্ছে যে তারা বন্ধু হতে চান। তারা বলেন যে আমাদের যে ভালো বন্ধু আর কে আছে।
এই জায়গাটাই হচ্ছে যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বন্ধু হওয়া এক না, এই জায়গাটা যেন অভিভাবকরা বোঝেন এবং সেই জায়গাটা থেকেই যেন খেয়াল করেন। বিষয়টা হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ বোঝাপড়ার সম্পর্ক, আমরা বন্ধুর কাছে কি রকম ভাবে প্রত্যাশা রাখি বা কি আশা করি, সেটা হচ্ছে যে বন্ধু আমাকে বুঝবে, আমাকে জাজ করবে না, তার সাথে যেন আমি খোলামেলা ভাবে কথা বলতে পারি, ইজি হতে পারে, কোনো রেস্ট্রিকশন যেন না থাকে, ইজি হতে পারি, এই বিষয়গুলি কাজ করে। তো সেটা আসলে বাবা মায়ের কাছে যতটা পারা যায় সব কিছু নিয়ে সব বিষয়ে আসলে বাবা মায়ের সাথে আমরা বলতে চাই না। সেটার কিছু কারণও থাকে। আমরা যদি আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে চলে যাই এবং সেই সময়টাকে যদি চিন্তা করি, কোন কোন বিষয়গুলিকে আমরা বলতে চাই না এবং কি কারণে বলতে চাই না, কেন ডিসকমফোর্ট ফিল করি, সেই জায়গাটাকে যতটা সহজভাবে আমি আমার সন্তানের জন্য করতে পারি, সেখানে হয়তোবা আমি যতটা ওপেন হতে পারতাম তার চেয়ে হয়তো আমার বাচ্চা আমার সাথে হয়তো বা আরেকটু ওপেন হতে পারছে, আরেকটু বন্ধুভাবাপন্ন সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু আমরা এটা খেয়াল রাখবো যে বাবা মা বন্ধু হয় না, আসলে পুরোপুরি বন্ধু হওয়া বাবা মায়ের পক্ষে সম্ভব না, সেই জায়গাটাকে আমরা খেয়াল করব। যেমন আমার হঠাৎ করে এক মায়ের কথা মনে হলো, যে উনি বলতেছিলেন যে আমি যখন এভাবে কথা বলছিলাম তখন বলছে যে আপনি একটু পেছনে ফিরে যান তো, আপনার যখন অ্যাডোলেসেন্স ছিল তখন ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স কি ছিল। তখন উনি ওনার এক্সপিরিয়েন্সটা বললো, বলার পরে বলতেছে আপা এই জন্যই তো আমি তাকে দিতে চাই না কোথাও যাইতে। তো আপনি যে কোথাও দিতে যেতে চান না, তো কেন দিতে চান না, এটা কি তাকে বলেছেন কখনো যে এরকম ঘটতে পারে? কয় না, এটা কিভাবে বলে আপা, এটা কিভাবে বলে, আমি তো এটা বলতে পারবো না। আমরা অভিভাবকরা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের হয়তো বা কিছু ভীতি তৈরি হয়েছে, সেই ভীতির জায়গা থেকে আমরা চাই না যে আমার সন্তান কোনো ঝুঁকির মধ্যে পড়ুক। সেই ঝুঁকিটাকে আমরা আসলে তাদের কাছে ব্যাখ্যা করছি না, বর্ণনা করছি না, জানাচ্ছি না, কিন্তু বলছি যে না এটা করা যাবে না, এবং কেন করা যাবে না সেটাকেও ব্যাখ্যা করি না। এটা একটা বড় ধরনের গ্যাপ তৈরি করে, আসলে একটা বড় ধরনের দূরত্ব তৈরি করে যে তারা চায় না সেজন্য আমি কাজটা করব না, কিন্তু কেন করব না সেটা আমি জানি না। আমারও তো চাওয়া আছে, বাচ্চারা যেই জায়গাটা থেকে খুব কষ্ট পায়, যে খারাপ লাগাটা কাজ করে যে আমি তো চাই, তাহলে মা চায় না বা বাবা চায় না সেই জন্যই আমি করব না কেন। তো সেই ক্ষেত্রে আসলে এই অভিজ্ঞতার জায়গা থেকে আমার যে ভীতিটা কাজ করে, আমার যেই ব্যাখ্যাটা আমার কাছে আছে, সেটা যদি আমরা শেয়ার করি সেটা অনেকখানি হেল্প করে আসলে আমাদের এই দূরত্বটাকে কমিয়ে আনতে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফিজিক্যাল ব্যাপারে যখন কোনো কিছু শেয়ার, মানে ওদের তো জানতে ইচ্ছে করে আসলে যে কেন চেঞ্জটা হয়, কি কারণে চেঞ্জ হয় এবং তার অ্যাক্টিভিটি কি, এটাও জানতে চায় কিন্তু। হ্যাঁ, তো আমরা অনেক লজ্জা পাই এটা বলতে। তো তাহলে সেই বাচ্চাটা কোথা থেকে শিখবে? অবশ্যই একটা ব্যাপার আছে কি, এই জায়গাটায় আমি একটুখানি অভিভাবকের পক্ষে যদি বলি, আসলে আমরা কিন্তু ঠিক কিভাবে একটা ইনফরমেশনকে বলা যায় সেই জায়গাটাই ওইভাবে অভ্যস্ত না। আমরা নিজেরাও হচ্ছে হয়তো বা বিভিন্ন ভাবে ওটা জেনে আসছি, আমরাও আসলে আমাদেরকেও আমাদের অভিভাবকরা বলেছেন বিষয়টা সেরকম না, আবার হচ্ছে আমরাও আসলে অভ্যস্ত না যে ঠিক কিভাবে বলা যেতে পারে সেই জায়গাটায়। এই জায়গাটায় আমি বলবো যে এটা অভিভাবক তো শুধু বাবা মা না, এই ক্ষেত্রে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে বড় ভাই বোন যারা আছে, হ্যাঁ, তারা হেল্প করতে পারে, স্কুলের টিচার যারা আছেন তারা ভীষণ রকম হেল্প করতে পারেন। হ্যাঁ, যে কিভাবে একটা ইনফরমেশন আসলে দেয়া যায়। এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে চেঞ্জটা হচ্ছে, ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে বা সাইকোলজিক্যাল যে চেঞ্জটা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে যে ইনফরমেশনগুলি একজন টিচার যতটুকু জানেন, আমাদের ক্ষেত্রে আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যায় যে শহর কেন্দ্রিক যারা তারা হয়তো বা পড়াশোনা অনেকটা করছেন, কিন্তু বেশিরভাগ মানুষই তো আসলে গ্রামে বাস করেন এবং আমাদের শিক্ষিতের হার সেই অর্থে তো অতটা না।
বা তারা হয়তো বা এই ইনফরমেশনগুলিকে কিভাবে বলবে সেটাও অনেক সময় বোঝেন না, বা নিজেরা অতটা জানেন না। ইভেন আমাদের পাঠ্য বইয়ে যতটুকু ইনফরমেশন থাকে সেটাও কিন্তু আমাদের স্কুল থেকে আমাদের ওইভাবে শেখানো হয় না, পড়ানো হয় না। ওটা হচ্ছে লজ্জার বিষয়, সেই জায়গা থেকে বিষয়টাকে স্কেপ করা হয়। তো এই জায়গাটায় আমি আসলে যেটা বলতে চাই যে যারা একটু, বাবা মা যদি না পারেন, বাবা মা পারলে খুবই ভালো কথা, যদি বাবা মা না পারেন, ফ্যামিলিতে আর যারা আছেন তারা যদি আসলে ছোটদেরকে হেল্প করেন, বা ছোটরা যদি ওরকম কাউকে খুঁজে নেয়, পরিবার হোক, প্রতিবেশী হোক, স্কুল হোক, যেখানে হচ্ছে ইনফরমেশনটা জানা সম্ভব, দুই পক্ষই যদি একটু ইনিশিয়েটিভ নেয় এবং তারা তাদের জানার জায়গাটাকে প্রশস্ত করে, তারা যদি জানতে চায়, প্রশ্ন করে, অথবা কে উত্তর দিতে পারে সেই মানুষটাকে খুঁজে নেওয়া এবং সেই প্রশ্নের উত্তরটা পাওয়া, সেটা অনেকখানি হেল্প হয়। সেটাই আরেকটা ব্যাপার। সরি, আমাদের কানেকশনটা আসলে একটু ডিস্টার্ব করছিল। তো আমরা যেই জায়গাটায় ছিলাম, যে আমরা বড়রাও আসলে যখন কোনো একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, আমরা কিন্তু চাই যে যার সাথে শেয়ার করব তিনি যেন আমার বিষয়টাকে বোঝেন, গুরুত্ব দেন এবং আমার যেই অনুভূতিটা সেটাকে যেন সম্মান করেন। এটা যে কোনো মানুষ চায় এবং সেই মানুষটার সাথেই কিন্তু আমরা শেয়ার করব যে এই কাজটা করেন। তো বাচ্চারাও যখন তাদের কোনো কিছু শেয়ার করছেন তারা কিন্তু অবজার্ভ করে। আমরা শুধু মুখে বললাম যে ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করি, মুখে বললাম যে ঠিক আছে আমি তোমার কথা শুনবো, কিন্তু আমার অ্যাটিটিউড হয়তো বা সেটা তাদেরকে সেই মেসেজটা দিচ্ছে না। তো সেখানে আসলে আমাদের একদমই মনে করার কোনো সুযোগ নাই যে আমি যেটা বলছি সেটাই বাচ্চারা বিশ্বাস করছে। আসলে বাচ্চারা তাদের অবজারভেশন থেকে কিন্তু বুঝে নেয় যে কোনটা ঠিক হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে না। সেই কারণে আমরা যদি চাই যে আমাদের বাচ্চারা আমাদের সাথে কথা বলুক, তারা খোলাখুলি তাদের প্রয়োজনটাকে আমাদের সাথে শেয়ার করুক, বা তাদের সুবিধা বা অসুবিধা আমাদের সাথে শেয়ার করুক, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেই জায়গাটা একটু তৈরি হতে হয়। আমাদেরকে সেখানে সেইভাবে উপস্থাপন করার দায়িত্বটা নিতে হয় যাতে আমি যেটা বলছি সেই বলাটাকে আমি উপস্থাপন করতে পারি, আমার যেই এক্সপ্রেশন, বিহেভিয়ারাল যে এক্সপ্রেশন, বা আমার তাকে গ্রহণ করার যেই অ্যাপ্রোচটা, সেটা দিয়ে যেন সে ফিল করতে পারে যে আমি আসলে তাকে জাজ করছি না, ক্রিটিসাইজ করছি না, তার প্রকৃত অবস্থাটাকেই বুঝতে চাইছি এবং বুঝে তাকে হেল্প করব তার সিদ্ধান্তটা নেয়ার ক্ষেত্রে, তাকে জাজ করব না। সেই বিষয়টা কিন্তু তারা বুঝতে চায়। আরেকটা জিনিস আমার খেয়াল হলো যে একটা জিনিস আছে যে আমরা সিদ্ধান্ত মানে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাচ্চারা ধরে নেই মাঝে মাঝে যে এটা বাবা মায়ের দায়িত্ব, ওনারাই করবে ওনারাই করবে ওনারাই করবে। তো এই জায়গায় মানে আমাদেরও বা বাচ্চাদেরও কিছু করণীয় আছে যে হ্যাঁ আমার অভিভাবক আমাকে আসলে কি বলতে চাচ্ছে, আমি শুধু দায়িত্ব নিয়ে যাব নাকি আমিও তাদের দায়িত্ব কিছু আমার মতো করে নিব। হ্যাঁ, না হলে যেটা হয় যে মানে একসময় কিন্তু আমরা চাই যে আমার বাচ্চাটা এই দায়িত্বটা নিক বা এই কাজটা করুক, তখন দেখা যায় সে কিন্তু সেই জায়গা থেকে ওইটা নেয় না, গুরুত্ব দেয় না এবং রেসপেক্টটাও থাকে না সেই জায়গায়। ওই জায়গা থেকে আমার বলা যে অভিভাবক যেমন বাচ্চাকে বোঝার চেষ্টা করবে, তেমনি আমি অ্যাজ এ বাচ্চা হিসাবেও আমিও কিন্তু অভিভাবকদের জায়গাটা বুঝবো যে তারা কেন মানে না বলতেছে, কেন তাদের লিমিটেশন কোথায়, ওই জায়গাগুলো আমিও ফিল করবো। সেটাই আমি এই ক্ষেত্রে রিকির কথাটাই যদি বলি, যে রিকির যে দায়িত্ববোধের যে জায়গাটা, সেখানে হচ্ছে যে ও কিন্তু ফিল করেছে যে এখানে আসলে মানে ওর মতো যারা অ্যাডোলেসেন্ট আছে তাদেরও একটা দায়িত্ব আছে, এবং সেখান থেকেই সে আমাদেরকে অনুরোধ করেছে যে আসলে বাবা মায়ের দায়িত্ব নিয়ে আমরা কথা বলি, বা
হয়তোবা ওর বয়সী যারা আছে তারা হয়তো বলছে যে না, বাবা মায়ের এটা করা উচিত, বোঝা উচিত, সেখান থেকে তারা কষ্ট পায়। কিন্তু রিকির জায়গা থেকে ফিল করেছে যে আসলে আমাদেরও দায়িত্ব আছে, মানে রিকি বয়সী যারা আছে তাদেরও আসলে দায়িত্ব আছে বাবা মায়ের সাথে আসলে কমিউনিকেট করা, যে রিকিরা কি চায়, রিকিরা কি দায়িত্ব নিতে পারে, এবং রিকিদের যে কিছু ক্ষমতা আছে তার বয়সের, হ্যাঁ, তার কিছু দক্ষতা আছে, তার কিছু যোগ্যতা আছে, তার কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, হ্যাঁ। তো সেই দক্ষতা, যোগ্যতা, আন্ডারস্ট্যান্ডিং, ইনফরমেশন সবকিছু মিলিয়ে আমাদের রিকিদের মা বাবা যারা আছেন তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন এই দূরত্বটাকে ডিল করার জন্য। তো এই জায়গাটায় আমি আসলে রিকিকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে রিকি এই বিষয়টাকে অনুধাবন করেছে, এবং রিকিরা যাতে এই জায়গাটাকে বুঝতে পারে এবং সেখানে ইনিশিয়েটিভ নিতে পারে, সেই জন্য সে আমাদেরকে বলেছে যে আমরা যেন বিষয়টাকে নিয়ে আলোচনা করি। এবং তার এই যে ফিলিং এর জায়গাটা সে একসময় অন্যরকম ভাবে ফিল করতো, হ্যাঁ, যে আমি কেন করব, এটা তো প্যারেন্টসদের কাজ। কিন্তু এখন এই পাশে এসে সে যখন দেখলো যে না, আমারও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, তখন সে ফিল করলো যে হ্যাঁ, আমি দেখি আমার বন্ধুরা এরকম বলে কিন্তু আসলে তো এরকম না। তাহলে কি মানে বাবা মাদের কি কেন দ্বন্দ্ব হয়, এবং সেই ক্ষেত্রে আমারও কি করণীয় আছে, মানে আমাদের মতো অ্যাডোলেসেন্টদের কি করণীয়। এই যে তার আবিষ্কার, এটা কিন্তু অনেক বড় একটা আবিষ্কার, এবং এটাই দায়িত্ববোধ। এবং যে জায়গাটা বলা যে সম্পর্কটা দুই পক্ষের, তো দুইজনের, তো তো দুই পক্ষেরই কিছু করার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে অস্বস্তি বোধ নিয়ে এই বয়সী বাচ্চারা থাকে, যে কনফিউশন নিয়ে তারা থাকে, সেই জায়গায় এটা হওয়াটা খুব স্বাভাবিক। এবং এই জায়গাটা একটু ফিল করা যে আমার বড় যারা আছেন তারা এই বয়সটা পার হয়ে আসছেন এবং তারা এইসবের মধ্য দিয়ে গেছেন। সো নিজেকে এই জায়গায় যখন কিনা থেমে যাচ্ছি, যে শেয়ারিংটা কমিয়ে দিচ্ছি, নিজেকে একটু একা করে ফেলছি, বা কনফিউশন নিয়েই চলছে, বা ভুল সোর্স থেকে নিচ্ছি, হ্যাঁ, তো সেইটা না করে সেই জায়গায় নিজেকে একটু আশ্বস্ত করা। তাদেরকে যদি আমি বলি তারা বুঝবে, কারণ তারা এই সময়টা পার হয়ে আসছে। তো সেই আস্থাটা নিয়ে অভিভাবকের দিকে তারাও এগিয়ে যেতে পারে। শেয়ারিংটার জন্য সময় চেয়ে নেওয়া বাবা মার কাছ থেকে, নিজেকে নিজের মতো করে উপস্থাপন করা, নিশ্চয়ই তারাও বুঝবে। এবং এটা কিন্তু আসলে একটা ক্ষমতার ব্যাপার, একটা যোগ্যতার ব্যাপার, যে আমি আমার ভালো থাকার জন্য পদক্ষেপ নিচ্ছি, হ্যাঁ, এটা একটা ক্ষমতার ব্যাপার। এই ক্ষমতাটার ব্যবহার সবাই করতে পারে না। সুতরাং আমি বলবো যে যারা এই রিকির মতো বয়সে যারা আছে, তারা যারা দেখছো তোমরা, বা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা তাদের সাথে শেয়ার করো, তোমাদের অভিজ্ঞতাগুলিকে শেয়ার করো। তোমাদের এই আজকের আলোচনা তোমাদের আসলে কোনো ধরনের চিন্তায় নাড়া পড়ে, যদি মনে হয় যে আসলেই তোমরা তোমাদের ভালো থাকার পথটাকে আরো প্রশস্ত করতে পারো, তোমরা নিজেরাই ইনিশিয়েটিভ নিতে পারো, তোমাদের অভিভাবক যারা আছেন তাদেরকে সজাগ করতে পারো যে মা বাবা বা আর যারা আছেন তোমরা কিন্তু আমাদেরকে হেল্প করতে পারো, এবং আমরা এইভাবে হেল্প চাই, এইভাবে তোমরা আমাদেরকে একটু এটা কেন চাচ্ছ, ওইটা কেন করছো, এটা কেন না করছো, হ্যাঁ, জেনে নাও তোমরা। এই যে লজিক্যাল জায়গাটাই আসলে নিজেকে নিয়ে যাওয়া এবং দায়িত্ব নেওয়া, তুমি ভালো থাকার জন্য বা তোমার মানসিক স্বাস্থ্য ভালো রাখা, তোমার সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিজেকে তৈরি করার জন্য, তোমার মনটাকে ভালো রাখার জন্য, তোমার একটা কাজকে ভালো করার জন্য তুমি যখন ইনিশিয়েটিভ নিচ্ছ, সেটা কিন্তু বড় হওয়া, এবং এই বড় হওয়াটাই কিন্তু তোমাকে ভালো রাখবে। এই বড় হওয়াটা প্রত্যেকটা অধিকারের সাথে কিন্তু আসলে দায়িত্বটা একদম অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। সুতরাং আমরা বাবা মায়ের কাছ থেকে বা অভিভাবকের কাছ থেকে যেমন আমাদের দায়িত্ব অধিকার আছে, সেরকম কিন্তু তাদেরকে বোঝারও দায়িত্ব আছে, আবার আমাদের ভালো থাকার জন্য বা আমাদের মানে নিজেদেরকে বড় করার জন্য, নিজেদেরকে উন্নত করার জন্য আমাদের যেই রাস্তাটা আছে, যেই রাস্তায় চলতে হয়, সেই রাস্তাটাকে
আম, কি বলবো এটাকে নিরাপদ করার জন্য বা সেই রাস্তাটাকে প্রশস্ত করার জন্য আমরা আমাদের ক্ষমতাটার একদম পরিপূর্ণ ব্যবহার করতে পারি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, নিজেদের মধ্যে ওই জাগরণটা তৈরি করতে পারি যে তোমাদের মধ্যে একটা আলোচনা হতে পারে যে চলো আমরা তাহলে নিজেরা শেয়ার করি কিভাবে আমরা আসলে অভিভাবকদেরকে মোটিভেট করতে পারি, আমরা যা চাই সেই চাওয়াটা, হেলদি চাওয়াটাকে আমরা কিভাবে তাদের সাথে নেগোশিয়েট করতে পারি। হ্যাঁ, তারা যাতে, বড়রাও কিন্তু তোমাদের কাছ থেকে শিখতে পারে যে কিভাবে আসলে নিজের চাওয়াটাকে পাওয়ায় পরিণত করতে নেগোশিয়েট করা যায়। হ্যাঁ, বড়রা সময় বেশি জানে তা কিন্তু না, বড়দেরকে তোমরা বুঝিয়ে দিতে পারো যে না আসলে যেই হেলদি চাওয়াটা যেটা একটা মানুষের বেড়ে ওঠার জন্য দরকার সেটা কিভাবে পাওয়া সম্ভব, সেখানে কিভাবে নিজের প্রতি নিজে দায়িত্বশীল হওয়া সম্ভব, অন্যদেরকে কিভাবে সচেতন করা সম্ভব এবং তাদেরকে আমার পাওয়াটায় কিভাবে আমি সম্পৃক্ত করতে পারি। এই জায়গাগুলিতে কিন্তু তোমাদের পক্ষে খুব ভালোভাবে দায়িত্ব নেওয়া সম্ভব। তোমরা অনেক বেশি তথ্য জানো, তোমরা অনেক ভালো কৌশল জানো, তোমরা অনেক সাহসী। হ্যাঁ, সুতরাং এই জায়গাটায় আমি বলবো যে তোমরা যদি কিছুটা দায়িত্ব নিজেরা নাও এই বড়দেরকে সচেতন করার ব্যাপারে, সেটা কিন্তু ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ হতে পারে এবং বড়রা সচেতন হতে পারে, বড়রা হয়তো বা একটু অবাকই হয়ে যাবে যে আসলেই তো আমরা এভাবে করতে পারি। তো সেই জায়গাটায় আমি তোমাদেরকে আহ্বান জানাবো যে চলো বড়দেরকে একটু চমকেই দেই, সেটা খুব ভালো হয়। আর কিছু আমরা একদম শেষে চলে এসেছি, আর কিছু বলতে চাই কিনা? আচ্ছা, আচ্ছা, একজন লিখেছেন মোহাম্মদ শাহেদ, আপনার বইতে নারীদের পর্দার ব্যাপারে কিছু লিখবেন কারণ দেশের অবস্থা বেশি ভালো না। আচ্ছা, আসলে আমরা এখানে তিনজন আর একজনও বই লেখি না ভাইয়া, সুতরাং হচ্ছে আমরা আসলে যদি কখনো বই লেখি আপনার পরামর্শটা আমাদের মনে থাকবে। থ্যাংক ইউ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আর কিছু না, তো আমরা আজকে আলোচনায় একদম শেষে চলে এসেছি। আমার আজকে আসলে আলোচনা করতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল যে আমরা আসলে চাই যে ছোটরা দায়িত্ব নিক, ছোটরা অনেক দায়িত্ব নেয়, সেই দায়িত্ব নিয়েই একজন ছোট মানুষ যে আমাদের গ্রুপের সাথে সম্পৃক্ত। আমাদের গ্রুপে আসলে ফ্রিডম উইদিনের একটা বিশাল গ্রুপ আছে, সেই গ্রুপে একদম যেমন স্কুলের বাচ্চা আছে, ছোট বাচ্চা, আবার সেরকম বড়রাও আছেন, অ্যাডাল্টরাও আছেন, বয়স্করাও আছেন। তো তার মধ্যে একজন গ্রুপ মেম্বার যে আমাদেরকেও সচেতন করেছে এবং বলেছে যে আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। আমরা আলোচনা করলাম, এটা একটা ভালো লাগা আমাদের জন্য যে ওরা ভাবছে কিভাবে আসলে এই আমরা যে মেন্টাল হেলথ ওয়েল বিং বা নিজেকে ভালো রাখার জায়গাটাকে নিয়ে ভাবছি, কথা বলার চেষ্টা করছি, সেখানে ওরাও ভাবছে এবং আমাদেরকে গাইড করছে কিভাবে সেটা আরেকটু ভালোভাবে করা যায়। তো আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দেখছেন তারা যদি আমাদের আলোচনায় উপকৃত হন আমাদের ভালো লাগবে। আর যদি মনে হয় যে আসলে আপনি কারোর সাথে শেয়ার করতে চান যাদের জন্য এই আলোচনাগুলি হেল্প হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের ফ্রিডম উইদিন ইউটিউব চ্যানেল শেয়ার করতে পারেন। আমরা প্রতি সপ্তাহে আমাদের একটা লাইভ থাকছে এবং আমরা ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বলছি। আপনাদেরকেও অনুরোধ করব, আপনারা যদি মনে করেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার যেটা আমরা এখনো করিনি, আপনারা সেক্ষেত্রে আমাদেরকে গাইড করতে পারেন আমাদের মেসেঞ্জারে বা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদেরকে কন্টেন্ট দিয়ে যেই বিষয়গুলিতে আলোচনা হওয়া দরকার। তো এই ছিল আমাদের আলোচনায়। সবাই ভালো থাকবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।